কিছুটা রাজনীতিক এবং ক্ষমতাটা বেশি দেখে। এই বাস্তবতায় আমরা কথা বলাতে চাই। জনাব শহীদুল ইসলাম দুলদুল এবং আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন আমি আরো যুক্ত হয়েছেন জনাব অ্যাডভোকেট জাহিদুল ইসলাম এবং শহীদুল ইসলাম দুলদুল। শহীদুল ইসলাম দুলদুল, আমি আপনাকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি 24 ডিজিটাল নিউজের পক্ষ থেকে। আমরা যেটা আলোচনা পেয়েছি, ভারতে ব্রাহ্মণ সমাজের স্বার্থ ইন্দিরা গান্ধী সরকার দেখেছিল, সেখানে সাধারণ কৃষক মানুষের স্বার্থটাকে উপেক্ষা করা হয়েছিল। উচ্চ বর্ণের মানুষের সাথে নিম্ন বর্ণের মানুষের ক্ষমতা এবং নাগরিক অধিকার নিয়ে দ্বন্দ্ব সংঘাত পূর্বেও চলেছে এবং এখনো চলছে। এই যে শ্রেণী বিভক্ত সমাজে উচ্চ বর্ণ ধনিক শ্রেণী তারা রাষ্ট্র নিয়ন্ত্রণ করেন, রাষ্ট্র ক্ষমতা নিয়ন্ত্রণ করেন, সাধারণ মানুষ ক্ষমতার বাইরে থাকেন। এই যে উঁচু নিচু যে দ্বন্দ্ব এবং সংঘাত, সেটা রাজনীতিতে এবং সমাজে ভারতবর্ষেও যেমন চলছে, বাংলাদেশেও। বাংলাদেশে এখন সূর্য আছে, আলো নেই, বাংলার মানুষেরা বেশিটাই ভালো নেই অর্থনৈতিক দিক থেকে। কৃষক ভালো নেই, শ্রমিক ভালো নেই, মেহনতি মানুষ ভালো নেই। শতকরা যদি 90-এর উপর মানুষ ভালো না থাকেন অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে, এবং 5-7 জন মানুষ ভালো থাকা, সেটা কি আপনি ভালো বলবেন? সেটা ভারত বাংলাদেশে চলেছে এবং চলছে। যেমন শহীদুল ইসলাম দুলদুল। ধন্যবাদ চাষি ভাই। জি। আসলে গণতান্ত্রিক রাষ্ট্রের সংবিধান মতে আমাদের বাংলাদেশ বলেন, ভারত বলেন, নেপাল বলেন এবং আরো উন্নত রাষ্ট্র বলেন, কোনো একটা দেশের মধ্যে সে ধরনের লক্ষণীয় যথাযথ অবস্থা বাস্তবতা দেখা যাচ্ছে না। যদিও এটা নথিবদ্ধ আছে কনস্টিটিউশনে অথবা এই সংবিধানে, কিন্তু সেটাকে বাস্তবে ফলপ্রসূ করা হচ্ছে না। সেখানে আপনার কথাই প্রেক্ষিতে বলছি, স্পষ্ট একটা জিনিস যে পারিবারিক তন্ত্র, এটাই হচ্ছে গণতন্ত্র, এবং বিত্তশালীদের তন্ত্র মন্ত্র, এটাই হচ্ছে গণতন্ত্র। যে প্রভাবশালী ধনী ব্যক্তি, এদের তন্ত্র, এটাই হচ্ছে রাজনীতিক গণতন্ত্র। তো অতএব এটা ভারতের মধ্যেও দেখা যাচ্ছে, বাংলাদেশে তো অতীত থেকে এই পর্যন্ত আমরা দেখতেই পাচ্ছি পারিবারিক গণতান্ত্রিক রাজনীতি এবং এই কি বলে যে ধনাঢ্য এবং অর্থনৈতিক স্বাবলম্বী ব্যক্তিদের রাজনীতির প্রভাব বিস্তার। এখানে সাধারণ মানুষের মধ্যে লাকিলি গড গিফট 1-2 জন লটারির মতো হয়তো চান্স পায়, তাও কারো না কারো ধনাঢ্যদের, বিভিন্ন প্রভাবশালীদের হয়তো এই মানে শরণাপন্ন থেকে, তাদের সাপোর্টিং এর থেকে হয়তো লাকিলি চলে আসে। সেরকম খুব মানে কম সংখ্যক লোকে যে অধিকার সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে থেকে হয়তো হঠাৎ 1-2 জন আসে, হ্যাঁ, চান্স পায়। না হলে কিন্তু বাংলাদেশ বলেন, ভারত বলেন, অধিকাংশ 99% সাধারণ মানুষ এবং নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষ, সচেতন নাগরিক এবং শিক্ষিত, মেধাবী এবং চৌকস সাহিত্যিক, ক্রীড়াবিদ, সংস্কৃতি ব্যক্তিত্বদের মধ্যে অনেস্টলি যারা নিবেদিতভাবে প্রাণ জাতির আদর্শকে নিয়ে চিন্তা ভাবনা, চেতনাবোধ তাদের মধ্যে আছে, এদের থেকে খুব কম সংখ্যক লোক, আমার মনে হয় শতকরা 1% হয়তো আসতে পারে, 2% আমার মনে আসে না। সুতরাং এইখানে আমরা গণতন্ত্র গণতন্ত্র বলে লাফাইয়ে কোনো লাভ নাই। আসলে এখানে সবগুলা হচ্ছে বাণিজ্যতন্ত্র, পারিবারিক তন্ত্র এবং প্রভাবশালী অর্থবিত্তদের তন্ত্র। তো সুতরাং সেখানে যতই আমরা কথা বলি না কেন, যতই কিছু করি না কেন, এই দাবানলটা বিশ্বব্যাপী ছড়িয়ে গিয়েছে। এখানে অন্যান্য বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলোও সম্পৃক্ততা কাজ করে। বিশেষ করে কেউ পাকিস্তানকে ঠেকানোর জন্য বাংলাদেশকে দাবায় রাখার চেষ্টা করে, কেউ বাংলাদেশকে ঠেকানোর জন্য পাকিস্তানকে উদ্বুদ্ধ করার চেষ্টা করে, কেউ বার্মার সাথে বাংলাদেশের সাথে একটা খিচিং লাগানোর জন্য এটা একটা চেষ্টা হয়, আবার ভারতের সাথে বাংলাদেশের সাথে লাগানোর চেষ্টা করে। এখানে উন্নত দেশের বিভিন্ন অন্যান্য এশিয়া মহাদেশের বা বিশ্বের অন্যান্য রাষ্ট্র কিন্তু কিছুটা চৌকস ভূমিকা পালন করতেছে, আন্ডারগ্রাউন্ডলি করে, কিছু কিছু ওপেন বোঝা যাচ্ছে। তো সেখানে এটা আমরা
ইরানের যুদ্ধ থেকে আমরা অনেক কিছু উপলব্ধি করতে পেরেছি। পাশাপাশি সেটা ভারত, বাংলাদেশ, পাকিস্তান, বার্মা, আমাদের প্রতিবেশী রাষ্ট্রদের মধ্যেও সে ধরনের একটা গিরিঙ্গি এবং সে ধরনের একটা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা হয়। এর মধ্যে দিয়ে বেশি উল্লেখযোগ্য, যেমন আমাদের বাংলাদেশের মধ্যে আমরা যারা বাঙালি দাবি করি, আমরা নিজেদের মধ্যে যথেষ্ট অনিয়ম, যথেষ্ট পারস্পরিক বিশ্বাসের অভাব। আমরা শুধু নিজেরকে নিজে বিশ্বাস করি, অন্যকে বিশ্বাস করি না। সুতরাং হামবারা কোন হে, এটা নিয়ে আমরা করতে 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 আজকে এই 54 বছরের মধ্যে আমাদের এখানে বেশ কিছু সরকার রদবদল হয়ে গেছে। বেশ কিছু মানে মানে বাংলাদেশের সম্পদ, মানে কি বল যে বিবিআইপি ব্যক্তি যারা মেজর জেনারেল ছিল, সেনাপ্রধান ছিল, জাতির জনক হিসেবে স্বীকৃতি পেয়েছিল, এবং কি বলে যে আরো আরো বিভিন্ন জন, ওনারা কিন্তু হয়তো শহীদ হয়ে গেছেন, কোনো না কোনো ভাবে হয়েছে, সেটা হয়তো বাঙালির হাতে হয়েছে। সেখানে বৈদেশিক কোনো দাবানল চক্রান্ত আছে বলে আমার মনে হয়। তো সুতরাং ভারতের মধ্যে সেই ধরনের আমি আমি আন্দোলন। শহীদুল ইসলাম দুলদুল ভাই আপনার কাছে আসছি। আপনি মধ্যযুগ দেখুন, আদি বর্তমান যুগ বলুন, ভারত বলেন, এই দক্ষিণ এশিয়ায় ধনিক শ্রেণীটা কিন্তু ব্যবসায় নিয়ন্ত্রণ করে, ধনিক শ্রেণীরা রাজনীতি নিয়ন্ত্রণ করে, ধনিক শ্রেণীরা রাষ্ট্র নিয়ন্ত্রণ করে। সাধারণ মানুষ কিন্তু ক্ষমতার বাইরে থেকে যায়। এই কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষ, তারা ক্ষমতা বৃত্তের বাইরে থেকে যায়। কিন্তু এই সাধারণ মানুষকে পুঁজি করেই পলিটিশিয়ানরা আরো বড় পলিটিশিয়ান হন, একজন ম্যাজিস্ট্রেট সচিব হন, ক্ষমতার কেন্দ্রে তাদের অবস্থান থাকে। কিন্তু এই সাধারণ মানুষকে সাধারণের ভিতরে রেখে নির্যাতন করা, নিষ্পেষণ করা, অর্থনৈতিক দিক থেকে বঞ্চনা দেওয়া, বেকার সমস্যার মধ্যে শিক্ষিত জনগোষ্ঠীকে রেখে দেওয়া, রাজনৈতিক বিশেষ করে রাজনৈতিক পার্টিগুলোর চরিত্র বদলাচ্ছে না। এবং সেখানে ভারত বাংলাদেশ সহ প্রত্যেক সরকার আমলে দুর্নীতিতে কেউ নাম্বার 5-এ থাকেন, কেউ নাম্বার 10-এ থাকেন, কেউ 1 বা 2-এ চলে আসেন। হ্যাঁ, তো এইটা হলো গণমানুষের আকাঙ্ক্ষা স্বার্থকে উপেক্ষা করে ধনিক শ্রেণীর স্বার্থকে দেখা হয়। মোহাম্মদ মাসুম যেটা বললেন যে ইন্দিরা গান্ধী সরকারের সময় ব্রাহ্মণবাদদের স্বার্থ, ব্রাহ্মণ সমাজের স্বার্থ দেখতে যে কৃষক শ্রমিক স্বার্থ উপেক্ষিত হয়েছিল এবং বড় ধরনের আন্দোলন হয়েছিল ভারতবর্ষে। ভারত বাংলাদেশ মিলে এই যে শ্রেণী বৈষম্য, শ্রেণী বিভাজন, সাধারণ মানুষ ক্ষমতার বাইরে থাকেন, অর্থনীতি বঞ্চনা হন এবং সামাজিক নিগৃহীত হন, নারী সেখানে ধর্ষিত হন, শিশু ধর্ষণের ঘটনা ঘটে, নারী ধর্ষণের ঘটনা ঘটে। এই যে ব্যাপক মাত্রায় বৈষম্য এবং ধনিক শ্রেণীর নেতৃত্ব সর্বপর্যায়ের, এই শ্রেণী বিভক্ততার কারণে কি এই ভারতবর্ষের ভারত বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কার শ্রেণী বিভাজন এবং ধনিক শ্রেণীর অতিমাত্রায় ক্ষমতার চর্চা এবং অতিমাত্রায় ক্ষমতার কেন্দ্রে অবস্থান করা, সাধারণ মানুষ সাধারণ রয়ে যায়। এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখেন, আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ। আসলে আমাদের প্রতিবেশী এই 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 দেশের মধ্যে, এশিয়ার মধ্যে একটা মানে ব্যাপক একটা মানে প্রশংসা এবং তাদের একটা অ্যাক্টিভিটিস প্রভাব ছিল, সেটা হচ্ছে সাংস্কৃতিক এবং সংস্কৃতির দিক দিয়ে। বিশেষ করে ভারতের অধিবাসীরা অধিকাংশই, মুসলিম বলেন, ব্রাহ্মণ বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ, খ্রিস্টান, যাই বলেন, এরা কিন্তু হ্যাঁ একটা জিনিসে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে, সেটা হচ্ছে দেখি নিজের দেশের প্রতি তাদের অত্যন্ত মায়া এবং আত্মবিশ্বাস এবং তাদের রাষ্ট্রীয় যে সিম্পেথি, সেটা তাদের মধ্যে আছে, যেটা আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে খুব কমই দেখা যাচ্ছে। আমাদের এখানে রাজনৈতিক বিশ্বাসটা বড়, হ্যাঁ আমাদের এখানে ব্যক্তি স্বার্থের বিশ্বাসটা বড়, কিন্তু রাষ্ট্রের প্রতি যে একটা মমত্ববোধ ভারতের অধিবাসীদের মধ্যে, সেটা আমাদের দেশে সেরকম উল্লেখযোগ্য নেই। তো সুতরাং পাশাপাশি ইদানিং কিন্তু ভারতে উল্লেখ করা যাচ্ছে, ক্ষমতার কারণে হোক, পারিবারিক তন্ত্রের কারণে হোক, অথবা ধনাঢ্য পরিবারের প্রভাবের কারণে হোক, সেখানেও দেখা যাচ্ছে বিভিন্ন ধর্ম অবলম্বী যারা আছে তাদের প্রতি এই যে বর্তমান সরকারের যে হিন্দুত্ববাদী এই প্রভাবটা যে প্রকাশ পাওয়া যাচ্ছে। পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দল, অন্যান্য সংস্থা, তারা কিন্তু হতাশ করতেছে এবং তারা কিন্তু এদের বিপক্ষে, সরকারের বিপক্ষে আন্দোলন সংগ্রাম করতেছে। পাশাপাশি ছাত্র এবং তরুণ যুবদের পাশেও তারা হাত বাড়িয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে যে কি, আমাদের নৈতিক মূল্যবোধের লালন এবং বিকাশ সাধন হচ্ছে না। বাংলাদেশে বলেন, ভারতে আরো অধপতনের দিকে যাচ্ছে এবং ভবিষ্যতে আমার মনে হয়
তাদের একটা কালো ছায়ার লক্ষণ দেখা যাচ্ছে। কেননা মোদী সরকারের দীর্ঘদিনের কিছু কিছু এই কার্যক্রম, অন্যান্য দল, অন্যান্য গোষ্ঠী তারা যেভাবে প্রকাশ এবং ফাঁস করতেছে, সেটা যদি যথার্থভাবে সত্য হয়, সেখানে কিন্তু এই মোদী সরকারের নিস্তার আমার মনে হয় অদূর ভবিষ্যতে একটা সংকটময় অবস্থার সৃষ্টি হবে। তো সেখানে হয়তো বা তাদের মধ্যে একটা সুন্দর পরিবেশ আসতেও পারে, অথবা এই সরকারের যে একটা শক্তি কাজ করতেছে, তাদের যে যে সাপোর্টিং গুলো আছে, সেগুলো হয়তো তো বেঁকে উঠলে হয়তো সেখানে আরেকটা বিশৃঙ্খলা হইতেও পারে। তা আমার মনে হয় যে যে এখানে যদি অন্যান্য বৈদেশিক রাষ্ট্র যদি মাথা না ঘামায়, তাহলে হয়তো তাদের মধ্যে তাদের যে একটা মানে রাষ্ট্রীয় একটা কৃষ্টির প্রতি রাষ্ট্রীয় মায়া মহব্বত তাদের মধ্যে প্রত্যেক ধর্মের মধ্যে নাগরিকদের মধ্যে আছে, তারা হয়তো একটা সুন্দর কিছু একটা উপহার দিতে পারবে। যেখানে তরুণ এবং ছাত্র যুব এরা আন্দোলনে এসে হয়তো আন্দোলনটা যদি একটু এখনো থমথম অবস্থায় স্থিতিশীলের মধ্যে আছে, কিন্তু এটা টুডে টুমুর আমার মনে হয় না থাকবে, কারণ এখানে আন্দোলনের আরো কিছু রূপ হয়তো বেড়ে যেতে পারে। তো সেখানে আপনার কথার দৃষ্টিকোণ থেকে আমি আমার আমার মনে হচ্ছে যে 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 এই বিগত যে এইসব প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধানরা নেহেরু গান্ধী থেকে শুরু করে অন্যান্য ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধীদের মধ্যে দিয়ে তারা যথার্থ চেষ্টা করেছিল তাদের এই সাম্প্রদায়িকতা ভুলে বিভিন্নভাবে তাদের রাষ্ট্রটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য। কিন্তু সঙ্গত কারণে তাদের ভিতরেই তাদের তাদের মধ্যে কিন্তু এজিদ এবং মুনাফেকের দল এবং তাদের মধ্যে বেঈমান অনেক যথার্থ ছিল। নাইলে কিন্তু এত সহজে তাদেরকে শাহাদাত বরণ করতে হতো না। কেউ মালার মধ্যে বোমিং হয়ে গেল, একজনকে এভাবে ফায়ারিং এর মধ্যে করলো। কিন্তু জনাব শহীদুল ইসলাম দুলদুল, আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন বলছিলেন ডেমোক্রেসি অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল, বিখ্যাত উক্তি আছে যেটা রাষ্ট্রবিজ্ঞান ব্যবহার করায়। আজকে আমেরিকার প্রেসিডেন্টই তো ডেমোক্রেসি অফ দ্য পিপল বাই দ্য পিপলের জায়গায় নেই। আমেরিকার জনগণ যুদ্ধ চাচ্ছে না, ট্রাম্প যুদ্ধটাকে সামনে টেনে নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, এবং তিনি এখন ক্ষেপণাস্ত্র সংকটে পড়ে গেছেন। পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র যা আছে, আগামী 13 দিন যুদ্ধ করেছে, তার 13 দিনে ইরান তার অলরেডি 14টা বোয়িং ধ্বংস করে দিচ্ছে, ক্ষেপণাস্ত্র ডিস্ট্রয় করে দিচ্ছে, এবং আগামী কন্টিনিউশন যুদ্ধ টেনে নিতে পারবে না, সমস্ত বিশেষজ্ঞ বলছেন। কিন্তু ওয়াশিংটন বলছে ডেমোক্রেসি গণতন্ত্রের জন্য, মানুষের জন্য, মানুষ দ্বারা এবং মানুষের স্বার্থের জন্য। তার উদ্ভট সেই ট্রাম্প কিন্তু জনগণের চাওয়াটাকে উপেক্ষা করছেন। জনগণ যুদ্ধ চাচ্ছে না, তিনি যুদ্ধ চাপিয়ে দিচ্ছেন মধ্যপ্রাচ্যে তেল সম্রাট লুণ্ঠনের জন্য। ভেনিজুয়েলার মানে মাদুরিকে ধরে নিয়ে আসে তাকে একেবারে কঙ্কালসার দেহে পরিণত করছেন একটা দেশের প্রেসিডেন্টকে নিয়ে। তাই আমেরিকায় বলুন, রাশিয়ায় বলুন, আর বাংলাদেশ বলুন, আর এই ভারতবর্ষে বলুন, গণতন্ত্র যখন সংকটের পড়ে, তাহলে তখন তো ডেমোক্রেসি অফ দ্য পিপুলের জন্য থাকে না, বাই দ্য পিপুলের জন্য থাকে না। তখনই আপনার রাষ্ট্র নিয়ন্ত্রণ যারা করে, ক্ষমতা নিয়ন্ত্রণ করে যারা, মাফিয়া হয়ে যায়, মাফিয়াতে পরিণত হয়, মাফিয়াদের ক্ষমতা লিপ্সা একমাত্র সেদিকে চলে যায়। যেমন বিশ্বের বর্তমান দুরবস্থা হলো যুদ্ধ। আমরা এই মাফিয়া আমেরিকা, উম্মাদ ট্রাম্প, যুদ্ধবাস নেতানিয়াহু আর পুতিনের, আমরা যুদ্ধ চাই না, শান্তিকামী মানুষরা। দেখুন সাম্প্রতিক সময় আমার যুদ্ধের কারণে 10 ঘন্টা ধরে পেট্রোল পাম্পে যে গ্যাস তেল নিয়ে আসতে হচ্ছে ড্রাইভারদের। কি মারাত্মক একটা সংকট আবার শুরু হয়েছে। বিদ্যুৎ ডেলি 5 থেকে 6 বার লোডশেডিং হচ্ছে এই তেলের কারণে, গ্যাসের কারণে। তাহলে অচিরেই ট্রাম্প যদি যুদ্ধ বন্ধ না করেন, যুদ্ধটাকে 6 মাস টেনে নিয়ে যান, তাহলে আমাদের মতো দেশের মধ্যে উপর অর্থনৈতিক প্রভাব এবং খনি তেল, পেট্রোলে বড় ধরনের সংকট কি দেখা দিবেন আবার? ধন্যবাদ। আসলে হুম। আমি মনে হয় আপনার এই পর্বের প্রথম পর্ব থেকে একটুখানি ইঙ্গিত দিয়েছিলাম। যদি আমি রাষ্ট্রের নাম উল্লেখ করি না, এটা বুঝে নিতে হবে, কারণ আমরা তো সাধারণ নাগরিক। আমরা ছোটখাটো কোনো রকম জীবিকা অর্জন করে চলতেছি। আমাদের উপর এই জিনিসটা অত্যন্ত ভয়াবহ মারমুখী হয়ে আসবে। সেই জন্য আমরা কিছু কিছু জিনিস পাশ কাটিয়ে আপনাদের সাথে মন্তব্যে আগাই আর কি। তো সেখানে আপনি কিন্তু স্পষ্ট হয়ে গেছেন, আপনি নাম উল্লেখ করে বলছেন রাষ্ট্রের। আমি হয়তো নাম উল্লেখ করি নাই। আমি ভিন্নভাবে বলেছি যে বৈদেশিক কিছু কিছু মানে উন্নয়নশীল উন্নতশীল রাষ্ট্র এইসব চক্রান্তগুলোর মধ্যে জড়িয়ে আছে।
বিশেষ করে ভারত, বাংলাদেশ, নেপাল, এম, তারপরে ভুটান এবং পাকিস্তান, বার্মা, এগুলাকে নিয়ে তারা কিন্তু বিভিন্ন ষড়যন্ত্র চক্রান্ত করে থাকে। এইসব গণতান্ত্রিক কার্যক্রমগুলোকে তারা বিভ্রান্তি করার জন্য যথেষ্ট, হ্যাঁ, ছল চাতুরি এবং বিভিন্ন কার্যক্রম তারা ষড়যন্ত্রমূলক করে যাচ্ছে। বৈদেশিক কারণ, এগুলো একটা মাত্র কারণ হচ্ছে তাদের ওখানে অস্ত্রের ব্যবসা, তাদের এখানে পারমাণবিক বিভিন্ন যুদ্ধ, অস্ত্রের ব্যবসা এবং বিভিন্ন তেলের ব্যবসা, অন্যান্য ব্যবসা, কি বলে যে ইলেকট্রনিক্স ব্যবসা, বিভিন্ন দ্রব্যগুণের ব্যবসা। যেহেতু এই যে বিশ্বের উন্নত রাষ্ট্র এবং প্রভাবশালী রাষ্ট্র যেগুলো আছে আমরা, হ্যাঁ, সেই রাষ্ট্রগুলা কিন্তু এই ধরনের কার্যক্রমগুলোর জন্য পার্শ্ববর্তী রাষ্ট্রগুলাকে তারা কোণঠাসা করে রাখার চেষ্টা করে। এক একটা রাষ্ট্রের সাথে, এক একটা রাষ্ট্রের সাথে মানে বিভিন্ন রকমের হেসিং লাগাই রাখে। তো সেটা আমরা কিন্তু দীর্ঘ অনেক দিন ধরে আমরা বুঝে আসতেছি, এখনো বুঝতেছি, কিন্তু করার কোনো হাত নেই। আমরা অত্যন্ত একটা ছোট দেশের নাগরিক, আমাদের তারপরে যতটুকু সম্ভব, আমরা বাঙালি জাতি, বীরের জাতি, হ্যাঁ, আমাদের এই মনুষ্যত্ব সাহস দিয়ে হয়তো কিছু কিছু আমাদের তো শেখা আছে, আমরা কতটুকু পারবো। তো সেই ক্ষেত্রে অনেক কিছু আমরা বলতে পারলেও কিন্তু আমাদের পক্ষে বলা সম্ভব হচ্ছে না। তো এখানে কিন্তু স্পষ্ট একটা জিনিস মানতে হবে, যে বিশ্বের মধ্যে টুডে টুমরু যে একটা জয় হবে, সেই জয়ের লক্ষণটা বোঝা যাচ্ছে যে বিশেষ করে বিশ্বের অত্যন্ত বড় রাষ্ট্র, নামকরা রাষ্ট্র, প্রভাবশালী রাষ্ট্র, যারা ট্রাম্পের কথা বললেন, ওনারা যেভাবে প্রভাব বিস্তার করার চেষ্টা করতেছে, যেভাবে কিন্তু যুদ্ধ এবং বিভিন্নভাবে মানুষকে মানবাধিকার লঙ্ঘন করে হত্যা এবং ইত্যাদি ইত্যাদি কাজে এক এক রাষ্ট্রের সাথে এক রাষ্ট্রের মধ্যে দাবানল চালাচ্ছে, এটা এটা আমার মনে হয় যে কি বাতি নিবার আগে যে বেশি একটু দপদপ করে জ্বলতে পারে, সেটা একটা মনে হয় যে শেষ পর্যায়ের একটা হয়তো লক্ষণ হইতে পারে। হ্যাঁ, কারণ রাশিয়া কিন্তু একসময় খুব উন্নত এবং উন্নয়ন দেশ ছিল। রাশিয়ার মধ্যে সেরকম ফাটল দেখেছে অনেকদিন, অনেক কষ্ট। পাকিস্তান, চীন এবং ভারত, অন্যান্য রাষ্ট্র, আমাদের বাংলাদেশের মধ্যে এক এক সরকারের আমলে এক এক রকমের প্রভাব, বিভিন্ন রকমের উত্তেজনা আমরা দেখেছি। আবার এটা ফাটলও দেখতেছি, বার্মার মধ্যেও দেখতে পাচ্ছি। তো কিন্তু ঘটনা হচ্ছে যে কি টুডে টুমরু, হ্যাঁ, যে ওই যেমন কর্ম তেমন ফল বলে একটা কথা আছে না? তো সেটা হয়তো, হ্যাঁ, মুসলিম জাতির উপর বিশেষ করে কটাক্ষ করা হচ্ছে। হ্যাঁ, বিশেষ করে অন্যান্য উন্নত উন্নত রাষ্ট্রগুলা। তো এটা ভাবা উচিত যে এই প্রত্যেক রাষ্ট্রের প্রত্যেক ধর্মের জন্য কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখানে আগমন, সেখানে ওনার নজরদারি এবং বিশ্বের মধ্যে বিভিন্ন এলাকায় অলি আল্লাহদের একটা নজরদারি আছে, সেটাকে কিন্তু টুডে টুমরু মানতেই হবে। এবং সেটার উপর আমাদের অন্ততপক্ষে আমাদের মতো যারা গরিব রাষ্ট্র, ছোট রাষ্ট্র এবং যারা ধর্মীয় খ্রিস্টিতে বিশ্বাসী, যে ধর্মের হোক, এরা কিন্তু এই ধরনের বিশ্বাস রাখে যে নিজের নিজের বাহুবল, নিজের শক্তি দিয়ে কুলাতে না পারে। এখানে হয়তো নিয়তির খেয়াল বলে একটি কথা আছে, এবং প্রাকৃতিক এবং সৃষ্টিকর্তার হয়তো একটা রহমত এখানে নাজির হতে পারে। তো আমরা হয়তো এই ধরনের ভয়াবহ অত্যাচার, অগণতান্ত্রিক ব্যবস্থা থেকে সারা বিশ্বের শান্তি কামনা করছি, এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্রের শান্তি কামনা করছি। প্রত্যেক ধর্মের জন্য যেন একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়, আমাদের দেশের জন্য, বাংলাদেশের জন্য সৃষ্টি হয়, সেটা আমরা কামনা করি। আমি তার বেশি বলতে চাচ্ছি না, বেশি বলতে হলে বললে কথা দুষ হয়ে যাবে। আপনাকে হ্যাঁ, ধন্যবাদ, এখন কৃতজ্ঞতা। 24 ডিজিটাল নিউজের পক্ষ থেকে জনাব শহীদুল ইসলাম দুলদুল, মিডিয়া ব্যক্তিত্ব এবং সমাজ বিশ্লেষক, চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন। দর্শকবৃন্দ, আপনারা 24 ডিজিটাল নিউজে সাম্প্রতিক ভাবনা টকশো দেখছেন। দেশে দেশে জেনজি আন্দোলন, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা সব, এবং তারুণ্যের নতুন উচ্ছ্বসিত শক্তির বিশেষ করে তাদের যে আন্দোলনগুলো জোরদার হচ্ছে, সফলতা পাচ্ছে। সেখানে রাষ্ট্র যারা নিয়ন্ত্রণ করছেন, ধনিক শ্রেণী, কর্পোরেট ধনিক শ্রেণী এবং শোষক শ্রেণী, তারা সেই শোষক শ্রেণী থেকে তরুণরাই তাদের অধিকার ছিনিয়ে নিচ্ছে। সাম্প্রতিক বাংলাদেশ, ভারত, নেপালে ঘটেছে এবং দিল্লিতেও সেই ঘটনা ঘটে গেছে অলরেডি। শিক্ষামন্ত্রী পদত্যাগ নিয়ে করেছেন এবং লং জার্নির মতো যেন মাঝখানে যেমন ব্রেক দেই একটা জার্নিতে, সেই ব্রেকটা ছাত্ররা দিচ্ছে, বলছে আমরা মাঠে আছি,
আমরা অবজার্ভ করব, করে আবার আগামীতে আমাদের ভারতবাসীর মুক্তির জন্য আমরা আন্দোলনে আবার সামনে চলে আসব। এ বিষয়ে এতক্ষণ শহীদ ইসলাম দুলদুল কথা বললেন। এ পর্যায়ে অ্যাডভোকেট জাহিদুল ইসলাম, আমি আপনাকে পেতে চাচ্ছি, আপনি ভিডিওটা ক্লিয়ার করে নিন। আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ জাহিদুল ইসলাম, আপনি এবার ভিডিওটা ক্লিয়ার করে নিন। অ্যাডভোকেট মোহাম্মদ জাহিদুল ইসলাম, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমি আপনাকে চাচ্ছি অ্যাডভোকেট মোহাম্মদ জাহিদুল ইসলাম। শুনতে পাচ্ছি ভাই। জনাব, জি, জি, আপনাকে ধন্যবাদ। আবার সেকেন্ড সেশনে বলছি যে দেখুন, এই যে বৈষম্য ব্যবস্থা, ভারতের যেমন প্রচন্ড বৈষম্য অবস্থা আপনি শুনেছেন, ইন্দিরা গান্ধী আমলে ব্রাহ্মণবাদী সমাজ, তা সরকার রাষ্ট্র নিয়ন্ত্রণ করতো, গণমানুষরা ক্ষমতার বাইরে ছিল। তো পূর্বে ভারতে ধনিক শ্রেণী প্রতিষ্ঠিত ব্রাহ্মণবাদী সমাজ, ধনিক শ্রেণীর সাথে গণমানুষের বড় ধরনের রাজনৈতিক বৈষম্য দেখা দিয়েছিল, অর্থনৈতিক, এবং সেখানে দ্বন্দ্ব সংঘাতটা তীব্রতর পরে চলে গেছিল। দক্ষিণ এশিয়ার রাজনীতি এবং রাষ্ট্র নিয়ন্ত্রণ করে ধনিক শ্রেণী, প্রতিষ্ঠিত আমলা শ্রেণী। এই যে বৈষম্য তীব্রতার কারণে মাঝে মাঝে আমরা এখন সেই গণমানুষের নেতৃত্বে প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে যে জেনজিরা চলে আসছেন সামগ্রিক অধিকার নিয়ে, এবং প্রতিষ্ঠিত ক্ষমতাবান শ্রেণীদের সাথে দ্বন্দ্ব সংঘাত হচ্ছে। এই বৈষম্য কমানো, বৈষম্যহীন বাংলাদেশ গড়বার জন্য বাংলাদেশে যেমন ঘটনা ঘটেছে, নেপালে, শ্রীলঙ্কায় ঘটেছে, ভারতেও বৈষম্য কমানোর কি উপায় আছে? সেক্ষেত্রে রাজনীতির যারা ক্ষমতাবান, সেই ক্ষমতাবানরা তাদের দৃষ্টিভঙ্গি কি ধরনের পরিবর্তন করতে পারে, এবং কৃষক, শ্রমিক গণমানুষের মুক্তির সম্ভাবনার জায়গাটা কোথায়, কোন জায়গায় মানুষ মুক্তির জায়গা খুঁজে পেতে পারে? বৈষম্যের বিষয়টা যেটা 5 বলছেন থেকে 7 সেটা মিনিট বলুন, আপনার সেটা আজকে বক্তব্য নয়, শেষ করুন, 5 থেকে 6 মিনিট। জি। অনেক অনেক দিন অনেক আগেই বিশ্বকবি রবীন্দ্রনাথের 2 বিঘা জমি যে কবিতার পর এক অংশে লিখেছেন, এ জগতে আছে যার ভুরি ভুরি গরিবের ধন করে তারা চুরি। এই বাক্য ধারা বা এই কবির অংশ ধারাই আমরা যদি বুদ্ধিমান হতাম, যদি আমরা সচেতন হতাম, তাহলে আমরা বাংলাদেশ, ভারত, নেপাল সহ পার্শ্ববর্তী যে মধ্য আয়ের রাষ্ট্র আছেন, এই রাষ্ট্রগুলোর মধ্যে বেশিরভাগই ক্ষমতার লোভ এবং ক্ষমতার অপব্যবহার হচ্ছে। অর্থাৎ দি ল রুলস, অর্থাৎ আইনের উপর চলছেন না, তারা চালাচ্ছেন মাইট ইজ রাইট, জোর যার মুল্লুক তার। এখানে ভারত, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ সকল দেশেই আমরা মধ্যবিত্তদেরকে শোষণ করে ক্ষমতার অপব্যবহার দেখতে পাচ্ছি। এটা মানবাধিকারের লঙ্ঘনের মধ্যেও হয়, সামাজিক হেয় প্রতিপন্নতার মধ্যেও দেখা যায়। যেমন আমাদের দেশেও দেখা যাচ্ছে যারা বিত্তবান, সমাজে যাদের অর্থ অঢেল, তাদেরকে প্রশাসন সাপোর্ট করে, তাদেরকে সমাজের নেতৃত্ব দানকারী ব্যক্তিরা ভালোবাসেন। কিন্তু যারা মধ্যবিত্ত থাকেন, যারা দিন এনে আমাদের দেশের কৃষক, জেলে, মাঝি, ধোপা, এ ধরনের নিম্ন শ্রেণীর যারা, তাদের কাছে বৈষম্যের চরম পর্যায়ে পৌঁছে গেছেন। সেটা শুধু বাংলাদেশ নয়, ভারত, নেপাল এবং চীনও বর্তমানে দেখা যাচ্ছে যে এই বৈষম্যের তারতম্যটা দিন দিন বেড়ে যাচ্ছে। এটা যদি রোধ করতে হয়, তাহলে আমাদের সর্বপ্রথম মানবিক দিক থেকে তাকাতে হবে। আমরা যারা মানব অধিকার কর্মী এবং গণমাধ্যম কর্মী হিসেবে সাংবাদিক বা প্রেস মিডিয়া আছে, তাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। যেমন আমাদের দেশে বর্তমানে দেখা যাচ্ছে, যদি কোনো বেজড় অর্থাৎ বেওয়ারিশ কোনো প্রাণীও রাস্তায় ঘোরাফেরা করার কারণে কেউ তাকে মেরে ফেলা হয়, প্রাণী সম্পদ আইনের ধারায় মামলা হয়ে তাদেরকে সাজা ভোগ করানো হয়। কিন্তু আমরা এমন একটা রাষ্ট্রে বাস করি যে রাষ্ট্রে দুমুঠো ভাত এর জন্য গত ইন্টারিয়াম সরকারের সময় বাংলাদেশের এক লোকের জীবন দিতে হচ্ছেন ঢাকা ভার্সিটিতে শুধু ভাতের জন্য। কিন্তু সেটার জন্য কিন্তু কোনো আন্দোলন সংগ্রাম করো, সেই মামলার কোনো কুল কিনার হদিস অদ্যবধি পর্যন্ত ঘটে নাই। ব্যবসার জন্য
মধ্যবিত্ত একটা মানুষ সোহাগ মিটফটে জীবন দিতে হচ্ছেন, তাদের জন্য কোনো কিছু করা হয়নি। কিন্তু এই বৈষম্য তো আমরা আজকে নূতন নয়, অতীতেও ছিল, এখনো আছেন। কিন্তু এই বৈষম্য দূর করার জন্য আমাদের সকলের একাগ্রতার সহিত একযোগে কাজ করা উচিত। জি, আপনার কাছে আসছি জনাব অ্যাডভোকেট জাহিদুল ইসলাম। আর মধ্যপ্রাচ্যে আমেরিকা ইরানের যুদ্ধের সিকোয়েন্স আছে, 13 দিন যুদ্ধ করে আমেরিকা ক্লান্ত, তার ক্ষেপণাস্ত্র ড্রোনের সংকটের সম্ভাবনা আছে, এই জন্য সে সে যুদ্ধ বন্ধ করে আবার আলোচনা টেবিলে গেছে। কিন্তু ইরান বলছে চোখের বদলে চোখ, নখের বদল নখ, সেই জিহাদের সেই কর্মসূচি নিয়ে মাঠে আছে। এবং আগামী দিনে এই পরিস্থিতি কোন দিকে যেতে পারে, ট্রাম্পের ক্ষেপণাস্ত্র ড্রোনে যে সংকট দেখা দেয়, মধ্যপ্রাচ্যের ঘাঁটি হারানো, বিমান লস করা, সেক্ষেত্রে আমেরিকা কি যুদ্ধটাকে কতদূর টেনে নিতে পারে? এবং ইরান কারো কাছে মাথা নত কখনো করে নাই। জনাব জাহিদুল ইসলাম, এই সিকোয়েন্সটাকে আপনি কিভাবে দেখেন? যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার চলমান সংঘাতে সাময়িক স্বস্তি এসেছে, এটা মানে যুদ্ধ শেষ হচ্ছে এমনটা নয়। ট্রাম্প প্রশাসনের নির্দেশে ইরানের টানা 13 রাতের বিমান হামলার পর যুক্তরাষ্ট্র ইরান উভয় পক্ষই গত 2 দিন ধরে হামলা স্থগিত রেখেছেন এবং ওমানের মধ্যস্থতায় হরমুজ প্রণালীর নিয়ে কূটনৈতিকদের আলোচনায় কিছুটা এগিয়ে আছেন। বর্তমান পরিস্থিতিতে সাময়িক যে ঘটনা সেটা হচ্ছে আমেরিকা তাদের যুদ্ধাস্ত্রের এত বড় রাষ্ট্র থাকা সত্ত্বেও আল্লাহ মুসলিমদেরকে জয়ের পথে নিয়ে এসেছেন এমন উপলব্ধি আমরা করতে পারি। সেটার কারণে হয়তোবা আল্লাহ প্রদত্ত থেকে কোনো মধ্যস্থতার মাধ্যমে সমঝোতার ভিত্তিতে তারা সাময়িক যুদ্ধ বিরত থাকতে চাচ্ছেন, কিন্তু এটার সফলতা কতদূর এটা এখনো বোঝা যাচ্ছেন না। জি, আপনার পাশাপাশি বাংলাদেশে সাম্প্রতিক আবার গ্যাসের সংকট দেখা দিয়েছে, বিদ্যুৎ উৎপাদনেও একটা সংকটের দিকে যাচ্ছে। যুদ্ধ যদি আরো 2-3 মাস আমেরিকা টানে, তাহলে আমাদের উপরে বিশেষ করে এই যে সংকট এবং অর্থনীতির উপরে একটা নতুন করে সংকট দেখা দিতে পারে। জনাব অ্যাডভোকেট জাহিদুল ইসলাম। বাংলাদেশে জ্বালানি খনিজ সম্পদ নিয়ে আমরা বেশ কিছুদিন একবারে অনেক এলাকায় দেখা যাচ্ছে যে বাসায় রান্না করার মতো চুলা জ্বলছেন না। আমার বাংলা ভাষায় বলছি যে বাসাবোক, মুগদা, মান্ডা, সবুজবাগ এই সকল অঞ্চলে অনেক জায়গাতেই গ্যাসের সংকটের কারণে অনেক বাসায় রান্নার মতো কোনো উপদ্রব পাচ্ছেন না। তারা বিভিন্ন পন্থা অবলম্বন করে তাদের জীবিকা নির্বাহ করছেন। যদি সেক্ষেত্রে যুদ্ধ চলমান হয়, সেটা বাংলাদেশের জন্য বড় ধরনের একটা প্রভাব বিস্তার করবে, যাতে বাংলাদেশের মানুষের দুর্ভিক্ষের মতো দেখা দিবে। কারণ আমাদের দেশে বর্তমানেই অলরেডি গ্যাস এবং তেল জ্বালানি সম্পদ নিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই দুর্ভোগ কাটাইয়া ওঠা আমাদের সরকারের একটা চ্যালেঞ্জ হবে। আপনার ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি জনাব অ্যাডভোকেট মোহাম্মদ জাহিদুল ইসলাম, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সেক্রেটারি। জেনজি আন্দোলন এবং যুদ্ধ পরিস্থিতি নিয়ে কথা বলবার জন্য দর্শক, কিন্তু আমরা শেষ পর্যায়ে চলে আসছি। জনাব জাহিদুল ইসলাম দুলদুল, বাংলাদেশের পরিস্থিতি যদি আরো জটিলের দিকে যায়, যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়, সেক্ষেত্রে প্রধান বিরোধী দল এবং সরকারি দলের এই পর্যায়ে তাদের কাছে কি পদক্ষেপ নেওয়া, পাশাপাশি আপনার ফ্যাসিস্টের সেই চুপ্পু সেফ পদত্যাগ করেছে, তিনি সেফ এক্সিট নিতে চাচ্ছেন, তিনি ট্রিটমেন্টের জন্য লং টাইম বিদেশে যেতে চাচ্ছেন, নিজেকে সেফ সাইডে যেতে চাচ্ছেন। তো বাংলাদেশের রাজনীতির মঞ্চে এবং রাজপথে আওয়াজ আসছে চুপ্পু সাহেবকে অ্যারেস্ট, এবং তার সেই পূর্বেও তিনি দুদকের কমিশনার ছিলেন, বিএনপির বিরুদ্ধে সেই ফ্যাসিস্টের যে মানে বিরোধী দলের উপরে রাজনৈতিক নির্যাতন নিপীড়ন চালিয়েছিল, সেই বিষয়টাকে সামনে এনে জনাব চুপ্পুর কে বিচারের আওতায় আনা একটা রাজপথের দাবি উঠছে, মিছিল হচ্ছে। এই বিষয়টাকে শহীদুল ইসলাম দুলদুল, আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ। বর্তমান আপনি একজন নাগরিক হিসেবে এই বিষয়ে কিভাবে দেখেন? কারণ বাংলাদেশ থেকে $234 বিলিয়ন কিন্তু বিদেশে পাস হয়ে গেছে। $234 বিলিয়ন বিদেশে পাস,
এস আলম গ্রুপই 1 লক্ষ কোটি টাকা বিদেশ পাস করছে। যে বলেন, এই বিষয়গুলো তো কার্যকরী বিচার হওয়া উচিত। ধন্যবাদ। রাষ্ট্র ব্যবস্থা এখন একটা নতুন রাজনৈতিক পক্ষের হাতে কাজ করছে, পাশাপাশি কিছু বৈদেশিক রাষ্ট্রেরও এখানে হাত আছে বলে মনে হয়। তো যাই হোক, তারপরে কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে একটি একটি দল, বৃহত্তর একটি রাজনৈতিক দল এখানে ক্ষমতায় আসছেন নির্বাচনের মধ্যে দিয়ে। পাশাপাশি আরেকটি রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করেছে, বিভিন্ন রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। যদিও হয়তো বৃহত্তর একটা দল বিগত 2 বছর আগে এই ছাত্র আন্দোলন, জুলাই আন্দোলন এবং সমষ্টিগত রাজনৈতিক কিছু কিছু দলের মানে সম্পৃক্ততার মধ্যে দিয়ে, হ্যাঁ, আজকে কি বলে যে নিষ্ক্রিয় অবস্থায় কেউ বিদেশে আছে, আর কেউ দেশে থেকেও মানে আন্দোলনে নেই, এবং তাদের রাজনৈতিক কার্যক্রমও বন্ধ, নিষেধাজ্ঞা। তো সেক্ষেত্রে এখন বর্তমান যে প্রভাব, যে যে অবস্থান, যে যেই রাজনৈতিক প্রটোকলে এবং রাষ্ট্রের প্রটোকলে যে শাসন ব্যবস্থার মধ্যে এখন যে যে গভর্নমেন্ট আছে, সেখানে বৃহত্তর দুইটি রাজনৈতিক দল মানে সম্পৃক্ত আছেন। তাদের মধ্যে চৌকস রাজনীতিবিদ নেতা মানে আছে। তো সেখানে একটি বিষয় আমরা উল্লেখযোগ্য ছিল, দীর্ঘ 2 বছরের মধ্যে তার আগের সরকারের যে রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি ছিলেন, তিনিও কিন্তু বিগত কয়েক বছর এখানে অবস্থানে ছিলেন রাষ্ট্রপতির দায়িত্বে। তবে বর্তমানে একটু প্রেক্ষাপট ভিন্ন, যেহেতু ওনার সময় এমনই অবস্থা আসলো যে ওনার পদত্যাগটা নিশ্চিত হয়ে গেছে। তো সেখানে এই এই নিশ্চিতের মধ্যে দিয়ে হয়তো ওনার কার্যক্রম, ওনার অতীতের রাজনৈতিক প্রটোকল এবং ওনার অন্যান্য কর্মতৎপরতা সব মিলিয়ে হয়তো সেখানে আইনের আইনের কলা কৌশলের মধ্যে যদি যদি ওনার প্রতি সে ধরনের কোন রকম এই কারুকার্য হয়ে আসতে পারে, সেটা হয়তো সরকার বুঝবে এবং আইন আদালত বুঝবে। এই মুহূর্তে আমি আমার আমার ক্ষুদ্র ক্ষুদ্র অভিজ্ঞতা দিয়ে আমি কিন্তু সেটা বলা একটা মুশকিল হয়ে যাবে। তবে রাজনৈতিক অবস্থা বোঝাই দেশে মুশকিল, যেহেতু এখানে অন্যান্য দেশের কিছু নজরও এখানে আছে, সেখানে হয়তো অনেক কিছু নির্ভর করে যে দেশে বিদেশে বিভিন্ন রাজনৈতিক মানে বুদ্ধিজীবী, বিভিন্ন বিজ্ঞ ব্যক্তি এবং সেগুলোর হয়তো অবস্থা, তাদের হয়তো বিভিন্ন পরামর্শ, তাদের হয়তো বিভিন্ন সুপারিশ মিলে হয়তো একটা পরিবেশ সৃষ্টি হতে হয়। সেটা বিচার বিভাগে কি করবে, আমার মতো ক্ষুদ্র জ্ঞানে এটা আমি এই মুহূর্তে আমি বলা সম্ভব না। সেটা আমরা যখন যা তখন তাহাই আমরা বুঝতে পারবো। তো যাই হোক, এটা আমিও দেখবো, আপনি দেখবেন, সারা বিশ্বে, সারা বাংলাদেশে প্রত্যেক নাগরিকই দেখবে। তো অতএব আমার কথা হচ্ছে যে কি, আমরা একটা জিনিস আমি বিশ্বাস করি, সেটা হচ্ছে যে কি, টিট ফর ট্যাট যে কথাটা, যেমন কর্ম তেমন ফল। এখন আমি অন্যায় করে থাকি, অন্যায় এবং এই পাপে সুতরাং আমাদের মধ্যে, আমি রাষ্ট্রপতি হই, প্রধানমন্ত্রী হই, যে হয় না কেন, আমার ভিতর যদি পাপ লুকিয়ে থাকে, সেটা বেশি দিন থাকে না, সেটার একটা রেজাল্ট আছে। সেই ক্ষেত্রে আমি 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 বিশ্বাস করি যে যে যাহা যতটুকু করবে সে ততটুকু ফল ভোগ করবে। যাই হোক, আমি আজ এর বেশি কিছু আর বলতে চাচ্ছি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা দেখছেন সবাইকে মোবারকবাদ, শুভরাত্রি। আপনাকেও শহীদুল ইসলাম দুলদুল, আপনি মিডিয়া ব্যক্তিত্ব, সমাজ বিশ্লেষক, আপনাকে 24 ডিজিটাল নিউজের পক্ষ থেকে কৃতজ্ঞ ধন্যবাদ জানাচ্ছি, এবং অ্যাডভোকেট মোহাম্মদ জাহিদুল ইসলাম, উভয়কে।